আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরেফিন এফসিএ এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আরেফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরেফিন ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি জানেন যে সূচকের অবস্থান আগস্ট থেকে প্রায় ১,০০০ পয়েন্ট কমে গিয়েছে। বিনিয়োগকারীদের আস্থা নেই পুঁজিবাজারে, প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছে। এই পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর জন্য আপনার কাছে কি টিপস রয়েছে অথবা পরামর্শ রয়েছে? ধন্যবাদ আপনাকে কৃষি টিভিতে জানানোর জন্য। পুঁজিবাজারের যে ইমিডিয়েট, যদি আপনি বলেন যে ইমিডিয়েট আমাদের করণীয়টা কি পুঁজিবাজারকে চাঙ্গা করার জন্য, তাহলে আমি প্রথমে যে পয়েন্ট আউটটা করব সেটা হচ্ছে পুঁজিবাজারের ফান্ডের দিকে, ফান্ড ফ্লোর দিকে। পুঁজিবাজারের এখন অনেকগুলো যে সমস্যা আছে, সবগুলো সমস্যাই মোটামুটি আইডেন্টিফাইড, এবং এই যে ফান্ড ফ্লোটা এখন কিন্তু একটা প্রকট আকার ধারণ করেছে। এই ফান্ড ফ্লোর কারণেই কিন্তু এখন মার্কেট চাঙ্গা হতে সময় লাগছে। এখন এই ফান্ড ফ্লোটা কিভাবে হতে পারে? ফান্ডের কিন্তু ব্যাপক ক্রাইসিস আছে। ফান্ড ফ্লোটা হওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পুঁজিবাজারের জন্য আসলে আমাদের একটা তহবিল দরকার। সাপোজ ৫,০০০ কোটি টাকার একটা তহবিল যদি ক্রিয়েট করা হয় পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করার জন্য, এবং সেটা যদি স্বল্প সুদে বিভিন্ন বড় ব্রোকারেজ হাউস এবং বড় মার্চেন্ট ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ৩ বছর বা ৫ বছর মেয়াদে দেওয়া হয়, তাহলে এই ফান্ড যে ক্রাইসিসটা আছে সেই ফান্ড ক্রাইসিসটা কমে যাবে। এবং এই টাকাটা কোনো পার্টিকুলার একটা দুইটাকে না, এটা হতে পারে যে বড় ব্রোকারেজ হাউস এবং বড় মার্চেন্ট ব্যাংক ১০টা ১৫টা এরকম ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকে যদি দেওয়া সম্ভব হয় সরকারের পক্ষ থেকে, এবং স্বল্প সুদে, ইন্টারেস্ট ছাড়া না, স্বল্প সুদে যদি এটা দেওয়া হয়, তাহলে যেটা হবে যে তাদের যে ব্যাপক তারা যে প্রেশারের মধ্যে আছে, যেহেতু ফান্ডের কস্টিংও অনেক হাই এবং সূচক একটা ৬,১০০ থেকে, আপনি জানেন গত বছর ৬,১০০ থেকে এখন ৪,৭০০-তে নেমে এসেছে। অনেক আনরিয়েলাইজ লস আছে এবং সেখানে হয়তো ট্রেড করা সম্ভব হচ্ছে না, ট্রেড ভলিউম কিন্তু আশঙ্কাতীতভাবে কমে গেছে। কারণ আপনি দেখেন পুঁজিবাজারে আমাদের এখানে প্রায় ৪০০-র মতো ক্যাপিটাল মার্কেটের কোম্পানি আছে। এই ৪০০-র মতো কোম্পানির জন্য এই যে ৩০০-৩৫০ কোটি টাকা ট্রেড করে কিন্তু সার্ভাইভাল সম্ভব না। জি আরেফিন ভাই, এক্ষেত্রে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি সরকারের কাছ থেকে ফান্ড চাচ্ছেন স্বল্প সুদে। আপনি জানেন সরকার ব্যাংকিং খাতে বেশ ভালো সাপোর্ট দিয়েছে, লিকুইডিটি সাপ্লাই দিয়েছে। পুঁজিবাজারেও সেম কাজ করবে, এই ব্যাপারে আপনার কনফিডেন্স আছে কিনা? অবশ্যই কনফিডেন্স আছে। সরকার তো এগিয়ে আসছে, সরকার বসছেন, নিয়মিতই বসছেন, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছেন এবং সবার কাছেই জানতে চাচ্ছেন যে কি কি করা যায়। সো অবশ্যই আছে। এখন আমাদের ইমিডিয়েট পয়েন্ট আউট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি বেসিসে প্রথম কোন কাজটা জরুরি ভিত্তিতে করা দরকার। কারণ টার্নওভার যেমন কমে গেছে তেমনি সূচকও কিন্তু কমে যাচ্ছে। যখন টার্নওভারটা বেড়ে যাবে তখন কিন্তু সূচকের এই কমার গতিটা কমাটা থাকবে না, এবং ফান্ড ফ্লো হতে থাকলে বা ট্রেডিং হতে থাকলে তখন কিন্তু মানুষের আস্থাটাও বাড়তে থাকবে। জি, আরেকটি বিষয় আপনি বলতে যাচ্ছিলেন, যেটি হচ্ছে নেগেটিভ ইকুইটি। এই নেগেটিভ ইকুইটি সমস্যার স্থায়ী সমাধানের জন্য আপনি কি পরামর্শ দেবেন? আচ্ছা, নেগেটিভ ইকুইটির সমস্যাটা তো অনেকদিন যাবতই, বেশ কয়েক বছর যাবতই চলছে। এর আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে। নেগেটিভ ইকুইটির একটা তো আছে যে প্রভিশনিং করার জন্য সময় দরকার, কারণ ১০,০০০ কোটি টাকা আর মতো নেগেটিভ ইকুইটির মধ্যে ২,৫০০ কোটি টাকা প্রভিশন রাখা আছে, বাকি ৭,৫০০ কোটি টাকা এটা তো রাতারাতি রাখা সম্ভব না। এটার জন্য একটা সময় দরকার, এবং প্রতিবার যেন প্রভিশন রেখে ঠিক মতো এবং আর কোনো নেগেটিভ ইকুইটি না হয়, এবং ৫ বছর মেয়াদি এরকম আমরা একটা পরিকল্পনা কিন্তু বিএমবিএ থেকেও জমা দিয়েছি, প্লাস ডিবিএ থেকেও জমা দিয়েছি। এটা তো একটা আছে, কিন্তু এইটাকে ভাইব্রেন্ট করার জন্য এটার একটা স্থায়ী সলিউশন দরকার। এখন সেক্ষেত্রে আপনি জানেন নেগেটিভ ইকুইটি যখন থাকে, নেগেটিভ ইকুইটি কিন্তু ক্লায়েন্টের নেগেটিভ ইকুইটিটা থাকাকালীন সময়ে সেখানে কিন্তু সেটা আলাদাভাবে থাকে, এবং সেখানে কিন্তু যে মার্চেন্ট ব্যাংকে হোক বা ব্রোকারেজ হাউসে হোক, সেখানে
ওই কোডগুলোতে কিন্তু ওই মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস কিন্তু ফার্দার কোনো বিনিয়োগ করতে পারে না, অর্থাৎ ট্রেড করতে পারে না, সুযোগ নাই। না, ট্রেড করতে পারে কখনো, বাট নতুন করে বিনিয়োগ করতে পারে না। নতুন করে বিনিয়োগ করতে পারে না, কারণ একটা শেয়ার যখন ওখানে আটকে গেছে, ওখানে যদি ভালো শেয়ার হয়ে থাকে, সেখানে ভালো কোম্পানির শেয়ার হয়ে থাকে, সেখানে কিন্তু এভারেজ করে বাংলা মার্কেটে কিন্তু এখন আমাদের প্রচুর টেকনিক্যাল অ্যানালিস্টরা আছেন এবং প্রচুর প্রফেশনালসরা আছেন, তারা কিন্তু বুঝতে পারেন যে এই শেয়ারটার এখন ডাউন ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে এবং এখন এটা কনসলিডেশন ফেজে আছে এবং এটা সামনে টার্ন করবে। তখন যে এটাকে যে নতুনভাবে বিনিয়োগ করে যে ভারসাম্য আনা এবং এটার কস্টিংটা কমিয়ে নেওয়া, সেগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। তো এক্ষেত্রে আমার মনে হয় এই যে 10,000 কোটি টাকার বিরাট একটা পোর্টফোলিও আছে, এইটাকে যদি আমরা এমন কোনো সিস্টেম করা যায় যে এটাকে যেই কোম্পানি, যে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসে এই কোডগুলো আছে, তারা তাদের ওন পোর্টফোলিওতে এটা যদি নিয়ে নিতে পারে, এরকম কোনো সুযোগ দেওয়া হয়, অথবা তাদের আলাদা একটা অ্যাকাউন্ট, এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে সেটার মধ্যে নিয়ে নিতে পারে এবং সেখানে যদি তারা বিনিয়োগে যায়, তাহলে কিন্তু এটা এই 10,500 কোটি টাকার যে একটা কথা বলছেন, এখানে কিন্তু বিপুল পরিমাণ শেয়ার আছে এবং টাকার অঙ্ক আটকে আছে, এবং সেটা কিন্তু তাহলে মুভমেন্টে চলে আসবে। এবং এটার মাধ্যমে আপনি তাদেরকে ওই 5 বছরের সুযোগটা দিতে পারেন প্রভিশনিং এর জন্য, যে এই 5 বছরে আপনি এটাকে ঠিক করে ফেলবেন এবং আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই ক্ষেত্রে আরিফিন ভাই, এই প্রভিশনের সমপরিমাণ অর্থ যেটা প্রভিশনের জন্য রাখার কথা, সেটা নতুন এসক্রো অ্যাকাউন্টে ঢুকবে এবং সেটা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে, তাই তো? এবং সেক্ষেত্রে কিছুটা মুভমেন্ট আসবে, তাই কি বোঝা যাচ্ছে? সেক্ষেত্রে মুভমেন্ট আসবে, কারণ যখন ওই নেগেটিভ ইকুইটি কোডের সব শেয়ারে তো আর ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক বিনিয়োগ করবে না। যেগুলো ভালো আছে সেগুলোতে হয়তো আবার বিনিয়োগ করবে, আর যেগুলো মনে করবে যে এগুলো ফিউচারে এত প্রাইস ওঠা সম্ভব না, বা এখন এটার ব্যবসা ভালো যাচ্ছে না, বা এটা থেকে এখন এক্সিট নিয়ে আমার অন্য একটা অপরচুনিটি আছে, সেটাতে যাওয়ার মতো সুযোগ তৈরি হবে। জি, আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি করতে যাচ্ছি। আপনি জানেন অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করার পরে সেই ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয় না, যার কারণে কোম্পানিটির স্থান হয় জেড ক্যাটাগরিতে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা, কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদরা কোনো দায় নিচ্ছে না। সেক্ষেত্রে বিএসইসি এবং কার কি করণীয় রয়েছে? সেক্ষেত্রে আমরা বিএমবিএ থেকে বলেছি যে এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে এই জেড গ্রুপে যদি যায় এবং তার জন্য আসলে বিনিয়োগকারীর কোনোই ফল্ট নাই, কিন্তু জেড গ্রুপে যাওয়ার কারণে বিনিয়োগকারী কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাদের জন্য এই কোম্পানি, যাদের পরিচালনা ব্যর্থতার জন্য এই কোম্পানিগুলো জেড গ্রুপে গেল, সেই সব কোম্পানির সকল পরিচালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমরা রেগুলেটরের কাছে থেকে এটা আশা করি যে দৃষ্টান্তমূলক তাদেরকে শাস্তি দেওয়া উচিত এবং তাদেরকে ফৌজদারি আইনের আওতায় আনা উচিত। জি, এই ক্ষেত্রে তাহলে কিছুটা স্বচ্ছতা জবাবদিহিতা ফিরে পাবে কিনা? অবশ্যই অনেক স্বচ্ছতা জবাবদিহিতা ফিরে পাবে এবং বিনিয়োগকারীরা আস্থা পাবে যে এখানে, এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারাও ভবিষ্যতে ভয় পাবে যে এই ধরনের কাজ করা যাবে না, এবং এটা কিন্তু বাজারে ব্যাপক আস্থা তৈরি করবে। জি, আরিফিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রথম দুটি পরামর্শ দিলেন, খুব দ্রুত ফান্ড সাপ্লাই বাড়ানোর জন্য সরকার স্বল্প সুদে পুঁজিবাজারের জন্য একটা ফান্ড দিতে পারে, আর দ্বিতীয়টি হচ্ছে যে আসলে নেগেটিভ ইকুইটি স্থায়ী সমাধানের জন্য আলাদা করে স্ক্রো অ্যাকাউন্ট অথবা অন্য একটা অ্যাকাউন্ট তৈরি করা, যে ক্ষেত্রে নতুন করে ফান্ড ইনজেক্ট করা যাবে এবং এই অ্যাকাউন্টগুলোতে মুভমেন্ট আসবে। আশা করি নিয়ন্ত্রক সংস্থা দেখছেন, সেক্ষেত্রে সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি। পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য তারা অবশ্যই কোনো পদক্ষেপ রাখবে বলে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরিফিন এফসিএ এর সঙ্গে। ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।